গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা পোকা। আজ পঞ্চম এবং শেষ পর্ব। ওসমান সাহেব থাকেন ধানমন্ডি ৮ নম্বরে, ৪ ইউনিটের নতুন ফ্ল্যাট বাড়িগুলির ৩ তলায়। ফ্ল্যাটটি কিনেছেন ওসমান সাহেবের স্ত্রী রেবেকা, ভদ্রমহিলা ডাক্তার এবং পসারওয়ালা বড় ডাক্তার। এদের কোনো ছেলেপুলে নেই। স্বামী স্ত্রী দুজনে বিশাল বাড়িতে বাস করেন, কুকুর বেড়াল ও পাখি পুষেন। মনসুর সাহেব ওসমানদের ফ্ল্যাট বাড়িতে কলিং বেল টিপলেন রাত 10টায়। কলিং বেলের শব্দ হলো না, কড়া নাড়তে হলো। শব্দ করেই নাড়তে হলো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইলেকট্রিসিটি নেই, তবে ঘরে আলো আছে, চার্জ লাইট জ্বলছে। ওসমান সাহেব দরজা খুলে বললেন, এত দেরি? আমি সন্ধ্যা থেকে অপেক্ষা করছি। বৃষ্টি দেখে ভাবছিলাম বৃষ্টি কমলে আসব, মনে হচ্ছে কমবে না, তাই বৃষ্টির মধ্যে এসেছি। খেয়ে আসনি তো? না। গুড, আমি পূর্বানি থেকে খাবার আনিয়েছি। আজ রাতে থেকে গেলে অসুবিধা হবে? রেবেকা বাসায় নেই, একা আছি। তুমি থাকলে দুজনে মিলে ব্যাচেলরদের মতো সারা রাত গল্প করব। ব্যাচেলররা সারা রাত গল্প করে না, এটা নব্য স্বামী স্ত্রীদের ব্যাপার। রেবেকা কোথায়? ওর সঙ্গে ভয়াবহ ধরনের ঝগড়া হয়েছে, প্রায় ছাড়াছাড়ি পর্যায়ের ঝগড়া। ও তার বাবার বাসায় চলে গেছে, মনে হচ্ছে আর ফিরবে না। মনসুর সাহেব কিছু বললেন না, তেমন গুরুত্বও দিলেন না। রেবেকা প্রায়ই প্রচণ্ড রকমের ঝগড়া করে তার বাবার বাসায় চলে যায়, আবার ফিরে আসে। এবারও আসবে। এদের একের অন্যকে ছাড়া গতি নেই। ওসমান সাহেব বললেন, এসো খেতে বসে যাই, প্যাকেট করা খাবার ঠান্ডা হয়ে গেলে মুশকিল। টেবিল ভর্তি খাবার, শিভাস রিগেলের পেট মোটা বোতল। এই ব্যাপারটিও পুরনো। ওসমান সাহেব মদ্যপান করেন শুধু যখন রেবেকার সঙ্গে তার ঝগড়া হয় তখন। মনসুর হাসতে হাসতে বললেন, ঝগড়া মনে হয় গুরুতর পর্যায়ের হয়েছে। হ্যাঁ। কি নিয়ে ঝগড়া? সেটা বলার জন্যই ডেকেছি। আলতাফকেও আনতে বলেছিলে, তাকেও বলতে চাচ্ছিলে? হ্যাঁ, তাকেও বলতে চাচ্ছিলাম। ঝগড়ার সূত্রপাত তাকে নিয়ে। তুমি খেতে শুরু করো, আমি বলি। খানিকটা হুইস্কি দিই? হুইস্কি থাকলে গল্প শুনে আরাম পাবে। মনসুর কৌতূহলী হয়ে তাকালেন। তোমার মনে আছে বোধ হয়, আলতাফের বাসায় আমি একটা তেলাপোকা মেরেছিলাম। আলতাফ তাতে দুঃখিত হয়েছিল। আলতাফ দুঃখিত হয়েছিল কিনা জানি না, তবে তুমি তেলাপোকা মেরেছিলে তা মনে আছে। বাসায় ফিরলাম, শরীর কেমন ঘিন ঘিন করতে লাগলো। সারাক্ষণ মনে হতে লাগলো জুতার নিচে তেলাপোকার রক্ত মাংস লেগে আছে। প্রথমেই কাজের ছেলেটিকে দিয়ে জুতা ধোয়ালাম। আমার মনে হলো সে ঠিক মতো ধোয়নি। সাবান দিয়ে নিজে ধুলাম। মনে হলো সর্বনাশ হয়েছে, আমার হাতে রক্ত লেগে গেছে। গোসল করলাম, কিন্তু ভাবটা দূর হলো না। শরীর ঘিন ঘিন করতে লাগলো। রাতে ভাত খেতে পারলাম না। রেবেকা ফিরল রাত 10টায়। ততক্ষণে আমার মাথা প্রায় খারাপের মতো হয়ে গেছে। আমার ধারণা হয়ে গেছে তেলাপোকার রক্তমাংস সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। দুজন কাজের লোককে ঘর মুছতে লাগিয়ে দিয়েছি। বালতি ভর্তি পানিতে ডেটল গুলে ওরা মেঝে ন্যাকড়া দিয়ে মুছছে আর অবাক হয়ে আমার দিকে তাকাচ্ছে। রেবেকা ঘরে ঢুকে বলল, কি হয়েছে? আমি ব্যাপারটা ব্যাখ্যা করলাম। ব্যাখ্যা করার সময় বুঝলাম আমি নিতান্ত বোকার মতো কথা বলছি। বোকা না, পাগলের মতো। রেবেকা বলল, তুমি নিউরোটিক পেশেন্টের মতো আচরণ করছো। আমি বললাম, আমি মোটেই নিউরোটিক পেশেন্টের মতো আচরণ করছি না, আমি যা অনুভব করছি তাই বলছি। রেবেকা কাজের লোক দুটিকে ধোয়াধুয়ি বন্ধ করতে বলল। ঝগড়া শুরু হলো এই পর্যায়ে, কুৎসিত ঝগড়া। আমি একেবারে তুই তোকারির পর্যায়ে চলে গেলাম। চিৎকার করে বলতে লাগলাম, তোর সঙ্গে বাস করে আমি নিউরোটিক পেশেন্ট হয়েছি, বুঝেছিস?
তোর ধবধবে সাদা গায়ের রঙের জন্য খুব অহংকার না? এই সাদা রঙের জন্য তোকে দেখায় সাদা তেলাপোকার মতো। সাদা তেলাপোকা কখনো দেখেছিস? এরা থাকে কমোডের ভেতর। তোর গায়েও তেলাপোকার মতোই গন্ধ। তারপরেও কিছু বলি না, সহ্য করি। রেবেকা তো আমার কথাবার্তা শুনে হতভম্ব হয়ে গেল। এক পর্যায়ে বলল, তোমার ঘুমানো দরকার। আমি প্যাথিড্রিন ইঞ্জেকশনের একটা অ্যাম্পুল রেখে যাচ্ছি। ইসমাইলকে বললেই সে তোমার শরীরে পুশ করে দেবে। আমি চলে যাচ্ছি। এর উত্তরে আমি আরও সব কুৎসিত কথা বলতে লাগলাম। এমন সব কুৎসিত কথা যে তুমি শুনলে 3 তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাবে। শুনতে চাও? না, শুনতে চাই না। শুনতে না চাওয়াই ভালো। মনসুর বললেন, তুমি মদ্যপানটা মনে হয় বেশি করছো। তা ঠিক, বেশি করছি। আমার অবস্থায় পড়লে তুমি বাথটাবে মদ ভর্তি করে তার ভেতর শুয়ে থাকতে। আসল স্টোরিটা শোনো। আসল স্টোরিতে এখনো আসেনি। বলো আসল স্টোরি। রেবেকা তো রাতেই চলে গেল। আমি কাজের লোক দুটিকে বললাম, তোমরা ননস্টপ ঘর মুছে যাও। আমি না বলা পর্যন্ত থামবে না। তারপর হুইস্কির একটা বোতল নিয়ে বসলাম। তুমি ভালো করেই জানো আমি প্রফেশনাল মাতাল নই। বিদেশে পড়াশোনার জন্য যখন গিয়েছিলাম তখন মাঝে মধ্যে খেতাম। দেশে এসে ছেড়ে দিয়েছিলাম। ইদানিং কখনো কখনো খাওয়া হয়, তাও যখন বন্ধু বান্ধব আসে তখন। যাই হোক, রাত 1টার ভেতর 250 মিলিলিটারের স্কচ হুইস্কির একটা পুরো বোতল শেষ করে ফেললাম। মাতাল হলাম না, শুধু অনুভব করলাম মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে। আমি নিজেও সাবানের একটা বড় ফেনা হয়ে গেছি। বাতাসে ভাসতে শুরু করেছি। হার্ড লিকার 4 পেগের বেশি আমি খেতে পারি না, বমি ভাব হয়। পুরো বোতল খেয়েও আমার কিচ্ছু হলো না, শুধু বাথরুম পেতে লাগলো। আমার তখন বাথরুমেও যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে চেয়ারে বসেই কাজ সেরে ফেলি। মেঝে তো ধোয়া হচ্ছেই। যাই হোক, বাথরুমে গেলাম। এই অংশটা মন দিয়ে শুনো, খুব মন দিয়ে শুনবে। আমি তোমার সব অংশই মন দিয়ে শুনছি। এই অংশটা অনেক বেশি অ্যাটেনশন দিয়ে শুনতে হবে। বাথরুমে ঢুকেছি। বাতি জ্বালিয়ে দরজা বন্ধ করতেই এক ধরনের হামিং সাউন্ড হতে লাগলো, যেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খুব নিচু গলায় কথা বলছে। লো ফ্রিকোয়েন্সি সাউন্ড আসছে কমোডের ভেতর থেকে। আমি অবাক হয়ে কমোডের কাছে গিয়ে নিচু হয়ে তাকাতেই গায়ের সমস্ত রক্ত জমে গেল। দেখি কমোড ভর্তি তেলাপোকা। তারপর দেখি শুধু কমোড নয়, বাথরুমের মেঝেতে ঠিক ঠিক করছে পোকায়, অথচ ঘরে ঢোকার সময় এলো না। কখন এলো? কোত্থেকে এলো? হঠাৎ দেখি পোকারা আমার গা বেয়ে ওঠার চেষ্টা করছে। অন্য যে কেউ হলে অজ্ঞান হয়ে পড়ে যেত। আমি বুঝলাম অতিরিক্ত মদ্যপানের জন্য আমার হ্যালুসিনেশন হচ্ছে। আসলে কোনো পোকা নেই, কিন্তু আমার মস্তিষ্ক পোকা দেখছে। বাথরুমের দেয়ালগুলো একটু আগেই সাদা দেখেছি, এখন দেখি ব্রাউন রং। তেলাপোকায় দেয়াল ঢেকে গেছে। আমি তখন এদের কথাও শুনতে পেলাম। পরিষ্কার শুনলাম এরা বলছে। কি বলছে? কি বলছে তা তোমাকে বলতে চাচ্ছি না, কারণ ওরা তো আসলে কিছু বলেনি। যা বলার আমার মস্তিষ্কই আমাকে বলেছে। যাই হোক, আমি কি করলাম শোনো। বাথরুম থেকে বের হয়ে এলাম। আমার গা ভর্তি তেলাপোকা, এদের নিয়েই বের হয়েছি। কাজের লোক দুটি তখনও মেঝে ঘষে যাচ্ছে। আমি তাদের সামনে দাঁড়িয়ে বললাম, তোমরা কি আমার গায়ে তেলাপোকা দেখতে পাচ্ছ? ওরা ভয় ভয় বলল, জি না স্যার। আমি বললাম, তাহলে যাও ইসমাইলকে ডেকে আনো, আমাকে প্যাথিড্রিন ইঞ্জেকশন দিতে হবে। ইসমাইল এসে আমাকে প্যাথিড্রিন ইঞ্জেকশন দিল। ঘুম ভাঙল পরদিন দুপুর 2টায়। আমি তখন পুরোপুরি সুস্থ। তেলাপোকা ব্যাপারটা আর মাথায় নেই। এই তোমার গল্প? হ্যাঁ। আলতাফকে এই গল্প শোনাতে চাচ্ছিলে কেন? ওর কারণে এই ব্যাপারটা আমার মাথায় ঢুকে গেছে বলেই ওকে শোনাতে চাচ্ছিলাম। আমার ইচ্ছা ছিল ওকে বলবো যেন পোকা নিয়ে সে আর কখনো কারো সঙ্গে কোনো কথা না বলে। এই হাস্যকর ব্যাপারটা যেন সে আর কারো মাথায় ঢুকিয়ে না দেয়। মনসুর বললেন,
ব্যাপারটা তোমার মাথা থেকে পুরোপুরি দূর হয়েছে? হ্যাঁ, হয়েছে। তবে আমি পোকা নিয়ে খুব ভাবতে আরম্ভ করেছি। অন্য এক দৃষ্টিভঙ্গিতে এদের দেখার চেষ্টা করছি। অন্য দৃষ্টিভঙ্গি মানে? ওদের প্রতি একটা সিম্প্যাথেটিক অ্যাটিচিউড তৈরি হয়েছে। মনসুর গম্ভীর হয়ে বললেন, সিম্প্যাথেটিক অ্যাটিচিউডের ব্যাপারটা বুঝলাম না। ওসমান গলা নিচু করে বললেন, আমার কেন যেন মনে হচ্ছে আলতাফের কথা সত্যি হতেও পারে। পোকাদের কিছু স্ট্রেঞ্জ ব্যাপার আছে, যা থেকে ধারণা করা অস্বাভাবিক না যে এদের বুদ্ধি আছে। ভালোভাবেই আছে। যেমন ধরো, কোনো বিশেষ জায়গায় যখন আণবিক বোমার টেস্টিং হয়, তখন যে জায়গায় এই টেস্টিং করা হয় তার 1 মাইলের ভেতর কোনো পোকামাকড়, বিশেষ করে তেলাপোকা থাকে না। এরা মনে হয় কোনো এক অদ্ভুতভাবে খবর পেয়ে যায় যে এখানে নিউক্লিয়ার বোমা টেস্টিং হবে। খবর পেয়ে সরে পড়ে। ইন্টারেস্টিং না? সত্যি হয়ে থাকলে ইন্টারেস্টিং। হিরোশিমা এবং নাগাসাকিতে আণবিক বোমা ফাটার পর এর আশেপাশের অঞ্চলগুলো তেলাপোকায় ছেয়ে গিয়েছিল। আমার ধারণা এরা এসেছিল হিরোশিমা ও নাগাসাকি থেকে। এরা বুঝে গিয়েছিল এখানে বোমা ফাটবে, কাজেই সরে গিয়েছিল। এই খবর পেলে কোথায়? কোথায় যেন পড়েছিলাম। সত্যি? সত্যি তো বটেই। সমুদ্রগামী জাহাজ থেকে হঠাৎ দেখা যায় ইঁদুর আর তেলাপোকা নেমে পড়ছে। তখন বুঝতে হবে জাহাজটা পানিতে ডুবে যাবে বা এই জাতীয় কোনো দুর্ঘটনা হবে। এরা খবরটা পায় কিভাবে? মনসুর বললেন, তার মানে তুমি বলতে চাচ্ছ যে পোকাদের বুদ্ধি আছে, ওরা ইন্টেলিজেন্ট? নিশ্চিত করে কিছু বলছি না, তবে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। একসময় তুমি কিন্তু বলেছিলে ওদের মস্তিষ্ক নেই, কাজেই বুদ্ধি থাকবে না। এখন অন্য কথা বলছো। তা বলছি, এখন কালেকটিভ ইন্টেলিজেন্সের কথা মাথায় আসছে। অর্থাৎ আলাদা আলাদাভাবে এক একটা পোকা বুদ্ধিমান নয়, কিন্তু তাদের সবাইকে একত্র করলে তারা বুদ্ধিমান, প্রচণ্ড বুদ্ধিমান। এত বুদ্ধিমান যে এরা মানুষকে ব্যবহার করছে, মানুষ তা বুঝতেই পারছে না। মানুষ এদের হাতে খুবই অসহায়। পোকাদের হাতে মানুষ অসহায়? হ্যাঁ, অসহায়। পঙ্গপালের কথা ভেবে দেখো। পঙ্গপালের আক্রমণ ঠেকানোর কোনো বুদ্ধি কি মানুষের আছে? মেশিনগান দিয়ে ঠেকাবে? পৃথিবীতে বিউবনিক প্লেগ ছড়িয়েছিল ইঁদুর। 1347 থেকে 1351 এই 5 বছরে প্লেগে সারা পৃথিবীতে মানুষ মারা গেছে 75 মিলিয়ন। 19বিংশ শতাব্দীতেও বিউবনিক প্লেগ হলো, মানুষ মারা গেল 20 মিলিয়ন। যেমন হঠাৎ করে অসুখটা এসেছিল, তেমনি হঠাৎ করে চলে গিয়েছে। আমার এখন মনে হচ্ছে এগুলো পোকাদের সাবধানবাণী। পোকারা মানুষদের সাবধান করে দিচ্ছে। তারা বলছে, হে মানব সম্প্রদায়, সাবধান। আমরা কিন্তু ইচ্ছা করলেই তোমাদের শেষ করে দিতে পারি। তোমাদের অতি আধুনিক জ্ঞান বিজ্ঞান কোনো কাজেই লাগবে না। মনসুর সিগারেট ধরাতে ধরাতে বললেন, তা এদের ক্ষমতা থাকলে মানুষকে এরা শেষ করে দিচ্ছে না কেন? মানুষ তো নানাভাবে এদের বিরক্ত করছে। ইনসেকটিসাইডস ছড়াচ্ছে, পোকামাকড় মারার কত কৌশল বের করছে। পোকাদের যদি এত বুদ্ধি, তাহলে ওরা চুপ করে আছে কেন? ওসমান গলার স্বর নিচু করে বললেন, এই বিষয়ে আমার একটা হাইপোথিসিস আছে। মানুষকে এরা শেষ করছে না কারণ মানুষকে তাদের প্রয়োজন। মানুষের টেকনোলজি প্রয়োজন। শুধুমাত্র মানুষেরই ক্ষমতা আছে মহাশূন্য জয় করার। মানুষ একদিন সৌরজগতের বাইরেও পা বাড়াবে, কিন্তু পোকাদের এই ক্ষমতা নেই। তারা যদি পৃথিবীর বাইরে ছড়িয়ে পড়তে চায়, তাহলে মানুষের সাহায্য তাদের নিতেই হবে। পৃথিবীর বাইরে ছড়িয়ে পড়ার তাদের দরকার কি? দরকার আছে। বুদ্ধিমান প্রাণীর লক্ষণ হল সে চেষ্টা করবে বিশ্ব ব্রহ্মাণ্ডে নিজেকে ছড়িয়ে দিতে। পোকারা তাই করছে। মানুষ যখন মঙ্গল গ্রহ থেকে যাবে বৃহস্পতির উপগ্রহে, এরাও যাবে মানুষের সঙ্গে। বুঝতে পারছো? পারছি, কিন্তু তুমি কি এই হাইপোথিসিস বিশ্বাস করো? বিশ্বাস করি না, আবার অবিশ্বাসও করি না। আলতাফ নামের তোমার ওই লোকটির সঙ্গে আমার আবার কথা বলতে হবে।
মনসুর গম্ভীর গলায় বললেন, আলতাফের সঙ্গে তোমার কথা বলতে হবে না। কথা বলার পরিণাম তো দেখতেই পাচ্ছি। তোমার উচিত বিশ্রাম নেয়া এবং মাথা থেকে পোকামাকড় পুরোপুরি দূর করা। যেভাবে হুইস্কি খাচ্ছ মনে হয়তো একটা কেলেঙ্কারি কাণ্ড করবে। যাও, ঘুমোতে যাও। রাত খুব একটা বেশি হয়নি। 2টা বাজে। 2টা অনেক রাত। মনসুর উঠে দাঁড়ালেন। এখনও ইলেকট্রিসিটি আসেনি। মনে হয় আজ রাতে আর আসবে না। বৃষ্টি থামেনি, মাঝখানে কিছুটা কমেছিল, এখন আবার মুষলধারে শুরু হয়েছে। বাথরুম থেকে অদ্ভুত একটা শব্দ আসছে। কিসের শব্দ? মনসুর কৌতূহলী হয়ে উঁকি দিলেন। অন্ধকার বাথরুম, চার্জ লাইটের আলো বাথরুম পর্যন্ত পৌঁছেনি। তিনি পকেট থেকে দেয়াশলাই বের করলেন। দেয়াশলাই জ্বালাবার সঙ্গে সঙ্গে তার সারা শরীর কেঁপে উঠল। এইসব কি? হাজার হাজার কোটি কোটি তেলাপোকা তার দিকে তাকিয়ে আছে, সুর নাড়ছে। এটা কি এক ধরনের হ্যালুসিনেশন? অবশ্যই তাই। ওসমানের কথা শুনে তিনি প্রভাবিত হয়েছেন। আলতাফ প্রভাবিত করেছিল ওসমানকে, তাকে দিয়ে অন্য আরেকজনকে প্রভাবিত হবে। একসময় দেখা যাবে ম্যাস হিস্টেরিয়া। দেয়াশলাইয়ের কাঠি নিভে গেছে। তিনি এখন আর কিছুই দেখছেন না, শোঁ শোঁ শব্দ শুনছেন। শব্দটা কমরের ভেতর থেকে আসছে। দেয়াশলাইয়ের আরেকটা কাঠি কি জ্বালাবেন? তার সাহস হল না। দুলারি আলতাফের মাথার কাছে বসে আছে। জ্বরে মানুষটার গা পুড়ে যাচ্ছে। থার্মোমিটার থাকলে জ্বর দেখা যেত। থার্মোমিটার নেই। জ্বর কমানোর জন্য কিছু একটা করা দরকার। কি করবে দুলারি বুঝতে পারছে না। 2টা প্যারাসিটামল খাওয়ানো উচিত। ঘরে কোনো প্যারাসিটামল নেই। মাথায় পানি ঢালা উচিত। দোতলায় 1 ফোঁটা পানি নেই। পানি ঢালতে হলে বালতিতে করে 1 তলা থেকে নিয়ে আসতে হবে। দুলারি তাও করত, কিন্তু মানুষটা তাকে ছাড়ছে না। তার হাত ধরে বসে আছে। এত শক্ত করে হাত চেপে ধরে আছে যে হাত ব্যথা করছে। আলতাফ ক্ষীণ স্বরে ডাকল, দুলারি। দুলারি বলল, কি? খুব খারাপ লাগছে। মাকে ডেকে আনবো? না। এখন কটা বাজে দুলারি? রাত 2টা। আলতাফ অনেক কষ্টে পাশ ফিরল। দুলারি বলল, বাবাকে ডেকে তুলি, বাবা তোমার জন্য ডাক্তার নিয়ে আসুক। না, তুমি আমার হাতটা ছাড়ো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। মাথায় পানি ঢালতে হবে। না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য পানি আনতে যাচ্ছি না। তুমি এত শক্ত করে আমার হাত চেপে ধরবে না, হাত ব্যথা করছে। আমার হাতটা একটু ছাড়ো তো, বাতি জ্বালাই। অন্ধকারে বসে থাকতে আমার ভয় ভয় লাগছে। আলতাফ দুলারির হাত ছাড়ল না, বরং আরো শক্ত করে হাত চেপে ধরল। দুলারির ভয় ভয় করছে। তার হঠাৎ করে মনে হচ্ছে তাদের খাটের নিচটা তেলাপোকায় ভর্তি হয়ে গেছে। পোকারা আলতাফকে দেখতে আসছে, আরও আসবে। ঘর ভর্তি হয়ে যাবে পোকায়। কেন তার এরকম মনে হচ্ছে সে জানে না। আলতাফকে জিজ্ঞেস করলে কি কোনো লাভ হবে? আলতাফ কি কিছু বলবে? দুলারি বলল, এই শোনো, শোনো। হ্যাঁ, ভয় লাগছে, আমার ভয় লাগছে। আমার কেন জানি মনে হচ্ছে খাটের নিচটা পোকায় ভর্তি হয়ে গেছে। আমার প্রচণ্ড ভয় লাগছে। হ্যাঁ, দেখো দেখো, শোঁ শোঁ শব্দ হচ্ছে। পোকারা কি এরকম শব্দ করে? এরকম করবে না তো, শুনতে বিশ্রী লাগছে। হাতটা ছাড়ো, আমি বাতি জ্বালাবো। না। দুলারি প্রায় জোর করে আলতাফের হাত ছাড়িয়ে দিল। বাতি জ্বালল, উঁকি দিল খাটের নিচে। সারি সারি তেলাপোকা চুপচাপ অপেক্ষা করছে, একটিও নড়ছে না। দুলারি বলল, যা যা। এতেও কিছু হলো না। আলতাফ ক্লান্ত গলায় বলল, এরা যাবে না, এরা থাকবে।
তুমি এদের কিছু বলো না, বাতি নিভিয়ে দাও। দুলারি বাতি নেভালো। তার কান্না পাচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। এত রাতে বাবা মাকে ঘুম থেকে ডেকে তুলতে তার ইচ্ছা করছে না। ভোরবেলা বজলুর রহমান হোমিওপ্যাথি ডাক্তার বিধুবাবুর দরজা কড়া নাড়তে লাগলেন। দুলারির কাছ থেকে খবর পেয়েছেন আলতাফের জ্বর। সারা রাতি নাকি জ্বর গেছে, এখন খুব বেড়েছে, ডাক্তার না ডাকলেই নয়। অনেকক্ষণ কড়া নাড়ার পর বিধুবাবু দরজা খুলে হাসি মুখে বললেন, তোমার মাছের কাঁটার কি অবস্থা? বজলুর রহমান হতভম্ব হয়ে বললেন, কি বলছো তুমি? সে তো ব্রিটিশ আমলের কথা। আমার গলা থেকে তো কবেই কাঁটা গেছে, এখন তোমার মাথায় বিঁধে আছে। কাঁটা বেঁধা মাথা নিয়ে ডাক্তারি করো কিভাবে? যাই হোক, আসো আমার সঙ্গে, আলতাফকে দেখবে। ওর কি হয়েছে? গলায় কাঁটা? গলায় কাঁটার ব্যাপারটা মাথা থেকে দূর করো, ওর জ্বর। চলো চলো দেখি। বিধুবাবু আলতাফের কপালে হাত দিয়েই প্রায় লাফিয়ে ওঠার জোগাড় করলেন। সর্বনাশ, এ তো অনেক জ্বর। রাগে বজলুর রহমানের গা জ্বলে গেল। অনেক জ্বর বলেই তো ডাক্তার ডেকে আনা, কুসুম কুসুম জ্বর হলে কে আনত? বিধুবাবু রোগীকে দেখে টেকে শুকনো গলায় বললেন, অবস্থা তো কেমন কেমন বজলুর রহমান বললেন, ইয়েটা কি? না মানে হাসপাতালে নিয়ে যাওয়াই ভালো, জ্বর খুব বেশি। বজলুর রহমানের ইচ্ছে হলো বিধুবাবুকে ধরে একটা আছাড় দেন। এমনি মুখে বড় বড় কথা, ক্যান্সার সারাই, হাঁপানি সারাই, এইডস ছাড়াই, আর সামান্য একটু জ্বর দেখে মুখ শুকিয়ে আমসি। ধাক্কা দিয়ে দোতলার বারান্দা থেকে ফেলে দেওয়া উচিত। তিনি তা করলেন না, নিজেকে সামলালেন। অনেক কাজ আছে, কাজগুলো আগে শেষ করা দরকার। যেমন আলতাফের অফিসে ফাইলটা দিয়ে আসতে হবে। প্রতি মাসে ঠিক সময় ইলেকট্রিসিটি বিল দেওয়ার পরেও তার ঘরে ইলেকট্রিসিটির লাইন কেন কেটে দিল সেই খোঁজটাও নেওয়া দরকার। আলতাফকে হাসপাতালে যদি নিতেই হয় সন্ধ্যার দিকে নিলেই হবে। বজলুর রহমান আলতাফের অফিসের ফাইল বগলে নিয়ে প্রথমে আলতাফের কাছে গেলেন। অফিসের ঠিকানাটা দরকার। আলতাফ ঠিকানা বলল, বেশ ভালোভাবেই বলল। অফিসটা কোন জায়গায় বুঝিয়েও দিল। এটা একটা ভালো লক্ষণ। জ্বরে আলতাফের মাথা খারাপ হয়ে যায়নি। বেশি জ্বর উঠলে মাথা খারাপের মতো হয়ে যায়। আলতাফ, জি? তোর ফাইলটা দিয়ে আসি। আচ্ছা। তোর বড় সাহেবকে বুঝিয়ে বলবো যে বাই মিস্টেক তুই ফাইলটা নিয়ে চলে এসেছিলি। আচ্ছা। আর ওনাকে রিকোয়েস্টও করবো যাতে ভুলটা বড় করে না দেখেন। মানুষ মাত্রই তো ভুল করে, ভুল করাই মানব ধর্ম। জি আচ্ছা। আর চিন্তা করিস না, শুয়ে থাক, দুলারি তোর মাথায় পানি ঢালুক। জি আচ্ছা। হাসপাতালে যদি নিতে হয় সন্ধ্যার দিকে নিয়ে যাব। জি। তুই কি কিছু বলবি? আলতাফ বিড়বিড় করে বলল, সবাই আসতে শুরু করেছে মামা। কি বললি? পোকারা আসতে শুরু করেছে। বুঝতে পারছি না, পরিষ্কার করে বল, কে আসছে? পোকারা আসছে। আসুক না, অসুবিধে কি? ওরা আমাকে খেয়ে ফেলার জন্য আসছে মামা। তোকে খাবে কেন? ওদের কি খাবারের অভাব পড়েছে? আমাকে ওরা পছন্দ করে তো, এই জন্যেই খেয়ে ফেলবে। পছন্দ করলে খেয়ে ফেলতে হবে? আমি তোকে পছন্দ না করলেও তুই তো আমাকে পছন্দ করিস, তাই বলে তুই কি আমাকে খেয়ে ফেলেছিস না খাওয়ার কথা চিন্তা করছিস? পোকাদের চিন্তা ভাবনা তো মানুষের মতো না মামা, ওরা অন্যভাবে চিন্তা করে। করুক অন্যভাবে চিন্তা, তুই ভাবিস না। আমার ভয় লাগছে মামা, দূর দূর থেকে পোকারা আসতে শুরু করেছে। বজলুর রহমান সান্ত্বনার স্বরে বললেন, তুই কোনো চিন্তা করিস না, তোকে খেয়ে ফেলবে বললেই হলো, আমরা আছি কি জন্যে। দরকার হলে ঘরের চার কোনায় ডিডিটি পাউডার দেব। ডিডিটি পাউডার মারাত্মক জিনিস, পোকার বাবাও আসতে পারবে না। তুই চোখ বন্ধ করে শুয়ে থাক, মোটেও চিন্তা করবি না।
জি আচ্ছা। বজলুর রহমান ব্যাপারটাতে তেমন গুরুত্ব দিলেন না। জ্বর বেশি বাড়লে লোকজন অসংলগ্ন কথাবার্তা বলে, আলতাফ তাই করছে। বজলুর রহমান ফাইল হাতে অফিসের দিকে রওনা হলেন। আমার নাম বজলুর রহমান, আমি আলতাফ হোসেনের মামা। ও আচ্ছা, বসুন। আমি স্যার ফাইলটা নিয়ে এসেছি। মনসুর সাহেব অবাক হয়ে বললেন, কি ফাইল? একটা জরুরি ফাইল যে আপনি আলতাফকে দিয়েছিলেন, ফাইলটা হারিয়ে গিয়েছিল, ওই ফাইল। মনসুর সাহেব অবাক হয়ে বললেন, সেই ফাইল আপনি কোথায় পেলেন? গাধাটা বাসায় নিয়ে গিয়েছিল, তারপর ভুলে গেছে। এইরকম যে হবে জানা কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফাইলটা হারালে আমাদের খুব ক্ষতি হয়ে যেত। বজলুর রহমান বললেন, আলতাফের মতো লোক যখন আছে তখন ভবিষ্যতে আরও অনেক ক্ষতি হবে, কিন্তু কি করবেন, উপায় তো কিছু নেই। চা খান? চা খাবো না, চলে যাব। ফাইলটা পৌঁছে দিতে এসেছিলাম। ওই দিন তো আপনি আমার বাসায় গিয়েছিলেন। জি। আপনি যে বড় সাহেব তা দেখে মনেই হয় না। আপনাকে একটা জরুরি কথা বলি, আলতাফকে কখনো গুরুত্বপূর্ণ কোনো কাজ দেবেন না। এলেবেলে ধরনের কাজ দেবেন, সে সুন্দর করে করে দেবে। গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন কি ভজঘট করে ফেলবে। মাথার ঠিক নেই তো? মাথার ঠিক নেই? জি না, ছোটবেলায় তার মাকে পোকায় খেয়ে ফেলল, সেই থেকে মাথাটা খারাপ, সারাক্ষণ পোকা পোকা করে। উনার মাকে পোকা খেয়ে ফেলেছিল নাকি? জি, সে এক ভয়াবহ দৃশ্য। বলতে গেলে শশার মতো কচকচ করে খেয়ে ফেলেছে। আপনাকে আর বলতে চাই না, বললে হয়তো দুপুরে ভাত খেতে পারবেন না। স্যার উঠি তাহলে? উঠবেন? হ্যাঁ, উপায় নেই স্যার, উঠতেই হবে। আলতাফের জ্বর, ভুল বকছে, বলছে পোকা আসবে, খেয়ে ফেলবে। এইসব আহাবিজাবি, হাসপাতালে নেওয়া দরকার। জ্বর তাহলে খুব বেশি? বেশি মানে? বগলের নিচে থার্মোমিটার দিলে থার্মোমিটারে আগুন ধরে যাবে এমন অবস্থা। স্যার তাহলে ইজাজত দেন, বিদায় নেই। বিদায় নেই। ওই দিন বাসায় গিয়েছিলেন, চিনতে পারিনি, তেমন সমাদর করতে পারিনি। আরেকবার যদি আসেন বড় খুশি হব। ঠিক আছে, যাব আরেকবার। মনসুর সাহেব অবাক হয়ে ফাইলটার দিকে তাকিয়ে আছেন। ভয়ঙ্কর রাগ হওয়া উচিত। লোকটা এরকম একটা কাজ করে কি করে, আর করার পরও নির্বিকার থাকে কিভাবে? আশ্চর্যের ব্যাপার, আলতাফের উপর তার কোনো রাগ লাগছে না, বরং প্রচণ্ড রকমের মায়া হচ্ছে। তিনি পরিষ্কার বুঝতে পারছেন আলতাফ এই ফাইল বাসায় নিয়ে যায়নি, গনি নিয়ে গেছে। গনি যে একটা বাজারের ব্যাগে ভরে ফাইল নিয়ে গেছে তাও তিনি জানেন। কিভাবে জানেন? কে তাকে বলল? কেউ তো বলেনি। গনি ওই বাড়িতে কি কি কথা বলেছে তাও তিনি জানেন। এটা কিভাবে হয়? সকাল 10টায় ওই বাড়িতে গনির একটা কাজের মেয়ে দিয়ে আসার কথা, সে কি দিয়ে এসেছে? মনসুর সাহেব বেল টিপে বেয়ারাকে ডাকলেন, সহজ স্বরে বললেন, গনি সাহেবকে আসতে বলো। গনি আসুক, তার সঙ্গে কথা বলতে হবে। সালাম আলাইকুম স্যার, আমাকে ডেকেছেন? বসুন গনি সাহেব, ভালো আছেন? জি স্যার, ভালো। বসুন, দাঁড়িয়ে কেন? গনি বসলেন। মনসুর সাহেব হাই তুলতে তুলতে বললেন, চা বা কফি কিছু খাবেন? চা একটু খেতে পারি স্যার। ওই দিন ঠান্ডা লেগে বুকে কফ বসে গেছে, গরম চা খেলে ভালো লাগবে। দুধ যেন না দেয় স্যার। আমাকে একজন বলেছে চায়ের মধ্যে দুধ বিষের মতো কাজ করে। মনসুর সাহেব গনির চায়ে দুধ দিতে নিষেধ করলেন, তারপর ঝুঁকে এসে বললেন, ওই দিন আপনি আলতাফের বাসায় গিয়েছিলেন? গনি হক চকিয়ে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। সহজভাবে বললেন, জি স্যার। সঙ্গে একটা বাজারের ব্যাগ নিয়ে গিয়েছিলেন? জি স্যার। ব্যাগে কি ছিল?
কিছু ছিল না স্যার। আলতাফ সাহেবের বাসায় কাল সকাল 10টার ভেতর একটা কাজের লোক দেওয়ার কথা ছিল। কই দেননি তো? গনি অস্বস্তি বোধ করছেন। এই লোকটা এত কিছু জানে কোত্থেকে? কে বলেছে? কি কথা বলছেন না কেন? সকাল 10টায় একজনকে দেওয়ার কথা না? যাকে দেব বলেছিলাম সে গত রাতে হঠাৎ বরিশাল চলে গেছে। আমার স্ত্রীকে বলেছে ভাইয়ের অসুখের খবর পেয়ে যাচ্ছে। আসলে ভাঁওতাবাজি। আমি থাকলে যেতে পারত না। চা এসে গেছে। মনসুর সাহেব চায়ে চুমুক দিতে দিতে বললেন, না ভাঁওতাবাজি না, ওই মেয়েটার নাম পারুল। পারুলের ভাইয়ের আসলেই খুব অসুখ। গণি থতমত গলায় বলল, আপনি কি করে জানেন? মনসুর সাহেব শীতল গলায় বললেন, আমি সব কিছুই জানি। এটা পুরোপুরি সত্যি। মনসুর সাহেবের শরীর কাঁপছে, গা ঝিমঝিম করছে। আসলে তিনি কোথায় কি ঘটছে সব জানেন। এই তো এখন ওসমানকে দেখতে পাচ্ছেন, বারান্দা ইজি চেয়ারে বসে পা দোলাচ্ছে। ওসমানের হাতে একটা বই। বইটার নাম উইন্টার অফ ডিসকন্টেন্ট। ব্যাপারটা সত্যি না মিথ্যা এক্ষুনি বের করা যায়। ওসমানকে টেলিফোন করলেই হয়। কে তাকে সব জানাচ্ছে? পোকারা জানাচ্ছে? পোকারা কি ঘটছে তা বলে দিচ্ছে? গনি সাহেব ফ্যাঁস ফ্যাঁসে গলায় বললেন, স্যার আমি একটা ভুল করে ফেলেছি, আপনার কাছে ক্ষমা চাই স্যার। যান, ক্ষমা করা হলো। চা শেষ না করে যাচ্ছেন কেন? চা শেষ করুন তারপর যান। গনি সাহেব চুকচুক করে চা খাচ্ছেন। মনসুর সাহেব টেলিফোন করলেন ওসমানকে। কি করছো ওসমান? বারান্দায় বসে আছি, কিছু করছি না। বই পড়ছো না? বই হাতে নিয়ে বসে আছি, পড়ছি না। বইটার নাম কি? উইন্টার অফ ডিসকন্টেন্ট। সন্ধ্যা 7টার মতো বাজে। অফিসের দারোয়ানরা এবং মনসুর সাহেবের একজন পিয়ন ছাড়া আর কেউ নেই। মনসুর সাহেব দরজা বন্ধ করে ভেতরে বসে আছেন। তার ঘর অন্ধকার। তার বেয়ারা কিছুটা ভয় পাচ্ছে। স্যারের কি হয়েছে? এই অন্ধকারের মধ্যে তিনি বাতি নিভিয়ে বসে আছেন কেন? তিনি করছেন কি? দেখার বা জানার কোনো উপায় নেই, কারণ দরজা ভেতর থেকে বন্ধ, ছিটকিনি লাগিয়ে দেয়া। এয়ার কুলার চলছে না, মাথার উপর ফ্যানও ঘুরছে না। ঘরের ভেতরটা অসহ্য গরম। তবে গরমে মনসুর সাহেবের খারাপ লাগছে না। মনসুর সাহেবের ঘর নিকষ অন্ধকার। এই অন্ধকারে তিনি চেয়ারে পা তুলে চুপচাপ বসে আছেন। নিজেকে কিছু প্রশ্ন করছেন এবং প্রশ্নের উত্তর পাচ্ছেন। আমি আমার এই অদ্ভুত ক্ষমতা লক্ষ্য করছি। কোথায় কি ঘটছে আমি সঙ্গে সঙ্গে ধরতে পারছি। ছবির মতো দেখছি। এর মানে কি? তোমার চেতনার বিস্তৃতি ঘটছে। তোমার চেতনা ছড়িয়ে পড়েছে পৃথিবীময়। এই চেতনার বিস্তৃতি তো আপনা আপনি ঘটার কথা না। কেন ঘটল? আমরা সাহায্য করেছি বলে ঘটল। তোমরা কারা? আমরা অতি ক্ষুদ্র প্রাণী। তোমরা যাদের পোকা বলো আমরা তাই। আমাদের এককভাবে কোনো বুদ্ধি নেই, কিন্তু সমষ্টিগত বুদ্ধি সীমাহীন। বুদ্ধি মানেই ক্ষমতা। তোমাকে আমাদের সেই ক্ষমতার কিছুটা দেখালাম। কেমন দেখলে আমাদের ক্ষমতা? তোমাদের ক্ষমতা যদি থেকে থাকে তাহলে তা অবশ্যই বিস্ময়কর। এখনো যদি বলছ, এখনো অবিশ্বাস? হ্যাঁ, অবিশ্বাস। আমার ধারণা পুরো ব্যাপারটাই আমার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। আমাদের ক্ষমতার আরেকটা নমুনা তোমাকে দেখাই, তাহলে হয়তো তোমাদের বিশ্বাস হবে। আমার বিশ্বাসের জন্য তোমরা তো ব্যস্ত কেন? আমরা খুবই ব্যস্ত, কারণ তোমাকে আমাদের পছন্দ হয়েছে। যাদের আমরা পছন্দ করি তাদের আমরা খেয়ে ফেলি। আচ্ছা,
মানুষ কি তোমাদের শত্রু? মানুষ আমাদের শত্রুও না, বন্ধুও না। মানুষ এবং পোকামাকড় হচ্ছে প্রকৃতির ক্ষুদ্র পরীক্ষার অতি ক্ষুদ্র একটা অংশ। সেটা কিরকম? প্রকৃতি দেখতে চেয়েছিল কোন প্রাণী শ্রেষ্ঠ, সমষ্টিগত বুদ্ধি যাদের তারা শ্রেষ্ঠ, না একক বুদ্ধির প্রাণী শ্রেষ্ঠ। কি দেখল প্রকৃতি? আমরা জানি না, কারণ প্রকৃতি প্রশ্নের জবাব দেয় না। মানুষ একক বুদ্ধির প্রাণী হলেও তার বুদ্ধির একটি সমষ্টিগত দিক আছে, সে অন্যের জ্ঞান গ্রহণ করে। তা ঠিক, কিন্তু সে একই সঙ্গে সমস্ত জ্ঞান ধারণ করতে পারে না। এটা ভয়াবহ সীমাবদ্ধতা। মানুষ এই সীমা জানে না বলেই সীমাবদ্ধতা জানে না। পোকারা কি এটা জানে? জানে, এবং পোকারা এমন অনেক কিছু জানে যা মানুষ এখনো কল্পনাও করতে পারে না। আমাকে কি বলা যাবে? হ্যাঁ, বলা যাবে, কিন্তু তোমার মস্তিষ্ক তা ধারণ করতে পারবে না। মানুষের একক মস্তিষ্কের জন্য এই জ্ঞান অনেক বেশি ভারী। আমি জানতে চাই। কি জানতে চাও? সব কিছু জানতে চাই। মূল প্রশ্নের উত্তরটি জানা হলেই অনেক জানা হবে। মূল প্রশ্নটি কি? প্রাণ কি? কেন প্রাণ সৃষ্টি হলো? হ্যাঁ, বলো, আমাকে বলো, হোয়াট ইজ লাইফ? সত্যি জানতে চাও? অবশ্যই চাই। আরও তো প্রশ্ন আছে, সেসবের উত্তর চাও না? যেমন তুমি কে, কোত্থেকে এসেছ, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, উত্তর জানতে চাই। সময় কি, তা কি জানতে চাও? এই পৃথিবীর সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো সময়। সময়টা কি, তা জানতে চাও না? চাই। আমরা যা জানি সবই তোমাকে জানাব। তোমাকে আমরা আমাদের একজন করে নেব। সেটা কিভাবে সম্ভব? সম্ভব, খুবই সম্ভব। আমরা তোমাকে ছড়িয়ে দেব আমাদের মধ্যে। আগেই তো বলেছি, যাকে আমরা পছন্দ করি তাকে আমরা ছড়িয়ে দিই নিজেদের মধ্যে। তোমরা তাকে মেরে ফেলো? প্রাণ কি তা তোমরা জানো না বলেই এই কথা বললে। প্রাণ কি জানা থাকলে বুঝতে যে প্রাণের বিনাশ নেই, রূপান্তর আছে। মানুষ থেকে আমি পোকা হব? ক্ষতি কি? মনসুর সাহেব লক্ষ্য করলেন তার ঘর ভর্তি পোকা। একটি দুটি নয়, হাজারে হাজারে পোকা, লক্ষ কোটি পোকা কিলবিল করছে। তিনি দরজা খুলে বের হতে চাইলেন, দরজা খুঁজে পেলেন না। তেলাপোকা সমস্ত দরজা ঢেকে ফেলেছে। তিনি চিৎকার করে উঠতে চাইলেন, মুখ হা করতেই অসংখ্য পোকা মুখের ভেতর ঢুকে পড়ল। তার চেতনা পুরোপুরি বিলুপ্ত হবার আগে আলতাফের কথা ভাবলেন। আলতাফকে সঙ্গে সঙ্গে দেখতে পেলেন। তার মতো আলতাফকেও পোকা ঢেকে ফেলেছে। মাংস ছিঁড়ে খেতে শুরু করেছে। কত দ্রুতই না তারা খাচ্ছে। মনসুর সাহেব চেঁচিয়ে উঠতে গেলেন, এ কি করছ? তোমরা এটা কি করছ? সঙ্গে সঙ্গে উত্তর হল, ভয় পেও না, ভয়ের কিছু নেই। প্রাণ এক ও অবিনাশী। তোমার প্রাণ এবং এক একটি পোকার প্রাণ আলাদা কিছু নয়। আমরা এক ও অভিন্ন। তিনি বারবার নিজেকে বলছেন, এটা ভুল, এটা মায়া, এটা ভ্রান্তি। আসলে কিছুই ঘটছে না, কিছুই ঘটছে না, কিছুই না। তিনি ভয় পেলেন না, কারণ তিনি বুঝতে পারছেন আসলে কিছুই ঘটছে না। সবই ভ্রান্তি এবং এক ধরনের হ্যালুসিনেশন। নিজেকে সামলাতে পারলেই হ্যালুসিনেশনের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। নিজেকে সামলাতে হবে। মনসুর সাহেব চোখ বন্ধ করে বললেন, আমি কিচ্ছু দেখছি না, আমি কিচ্ছু দেখছি না। তিনি মায়ার ভেতর খিক খিক হাসি শুনলেন। পোকারা কি হাসে? এ কেমন হাসি? মাথার ভেতর পোকারা তাকে ডাকছে, মনসুর, মনসুর, বলো, আমরা আছি, আমাদের অগ্রাহ্য করো না।
তোমরা আছো ঠিকই, কিন্তু এখন আমি যা দেখছি সবই ভুল। না, ভুল নয়। আমাদের ক্ষমতাকে অগ্রাহ্য করো না। তুমি কেন রোদের দিকে তাকাতে পারো না, কেন সবসময় চোখে কালো চশমা দিয়ে রাখো, সেটা কি বলবো? তাহলে বিশ্বাস করবে? না, বিশ্বাস করব না। লক্ষ লক্ষ কোটি কোটি পোকা মনসুর সাহেবের ওপর ঝাঁপিয়ে পড়েছে। মনসুর জানেন এটা সত্যি নয়, এক ধরনের মায়া, কুহক, ভ্রান্তি। কিন্তু আসলেই কি তাই? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা পোকা। আজ পঞ্চম পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।